দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডেঙ্গু ও করোনা পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং ঝিনাইদহে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। শুরুতে যাচ্ছে জুয়েলের কাছে। যশোরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ৬৪ জন। গত এক মাসের পরিসংখ্যান এটি, এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন শনাক্ত হয়েছে। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৬ জন রোগী। এর ভিতর সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে যশোরের অভয়নগর উপজেলায় ৭ জন, এরপরেই আছে যশোর সদর উপজেলায় ৩ জন এবং মনিরামপুর উপজেলায় ৩ জন। এছাড়া বাঘারপাড়া ও ঝিগরগাছা উপজেলায় আরো ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা ব্যবস্থা, সেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে বলে, প্রস্তুতি আছে বলে জানিয়েছেন আমাদেরকে হাসপাতালের সংশ্লিষ্টরা, এবং তারা বলছেন যে এই ডেঙ্গুর আক্রমণ যদি বাড়তে থাকে সেটাও মোকাবেলা করতে পারবেন তারা। ডেঙ্গুর পাশাপাশি কিন্তু যশোরে বেশ কিছুদিন ধরেই করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ইতিমধ্যে ৬ জন করোনার রোগী শনাক্ত হয়েছে, যার ভিতরে ৪ জন মারা গিয়েছে এবং ২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু করোনা রোগী শনাক্তের জন্য যে পরীক্ষাগুলো সহজলভ্য হওয়া দরকার, সেই পরীক্ষাটা কিন্তু যশোরে সহজলভ্য না। হাসপাতাল থেকে এবং স্বাস্থ্য বিভাগ থেকে দাবি করা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো যশোরে তৈরি হয়নি। ফলে যে অ্যান্টিজেন গুলো পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার জন্য, সেগুলো হাসপাতালে ভর্তিকৃত রোগীর ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। বাইরের রোগীদের বুথ করে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। এবং যশোরে যারা সচেতন মানুষ তারা আমাদেরকে বলছেন, আসলে হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগ করোনার পরীক্ষা সহজলভ্য না করায় আসলে কি পরিমাণ রোগী যশোরে করোনায় আক্রান্ত আছেন সেটা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এর জন্য এই পরীক্ষাগুলো সহজলভ্য করার দাবি তাদের। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি ঝিনাইদহের সহকর্মী সোহাগের কাছে। রাজধানীর বাইরে ডেঙ্গুর আক্রান্তের উচ্চ ঝুঁকিতে ঝিনাইদহ থাকলেও কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা তেমন কোনো মশক নিধন কার্যক্রম কিন্তু দেখতে পাচ্ছি না। সম্প্রতি আইডিসিআর যে কীটতত্ত্ব জরিপ প্রকাশ করছে, সেই জরিপে কিন্তু ঝিনাইদহের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়াবহ চিত্র উঠে এসেছে। এখানে যে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা, সেই এডিস মশার যে ঘনত্ব সেটা কিন্তু ৬০% এসে দাঁড়িয়েছে, যেটা তাদের মতে ২০% হলে যেটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়, সেটা কিন্তু ৬০% এসে দাঁড়িয়েছে। এবং এটা মানে স্থানীয়রা আশঙ্কা করছে এটা যদি মহামারী আকার ধারণা করলে হয়তোবা এটা পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। তো স্বাস্থ্য বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে ঝিনাইদহে যে বিভিন্ন উপজেলা, সেই উপজেলাতে তারা সচেতনতা বাড়াচ্ছে, এবং পৌর কর্তৃপক্ষের তারা বলছে যে তারা মশক নিধন কার্যক্রম করছে, কিন্তু আমরা তেমনটা কেমন চোখে দেখছি না। এবং গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে কিন্তু একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, কারণ উপজেলা পর্যায়ে কিন্তু ডেঙ্গু পরীক্ষার যে কিট সেটা কিন্তু এখনো সংকট রয়েছে। শুধুমাত্র জেলা শহরে কিন্তু ডেঙ্গু পরীক্ষা হচ্ছে, এবং উপজেলা পর্যায়ে কিন্তু এখনো ডেঙ্গু পরীক্ষা হচ্ছে না। অনেকটা কম শনাক্ত নীতিতে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। তো স্থানীয়রা বলছে যে পৌর কর্তৃপক্ষ যে ৬টি পৌরসভা আছে, তারা বিভিন্ন এলাকায় শহরে যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, মশক নিধন কার্যক্রম, সেটা কিন্তু তারা পরিচালনার জন্য কিন্তু তারা বারবার বিভিন্ন মহলে কিন্তু তারা আবেদন করেছে, জানাচ্ছে, কিন্তু তেমন কোনো উদ্যোগ কিন্তু পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না। তো সচেতন মহলের দাবি, স্বাস্থ্য বিভাগ, পৌর কর্তৃপক্ষ যেন মশক নিধনের কার্যক্রম শুরু করে এবং এই মহামারী যেন হাত থেকে ঝিনাইদহবাসী বাঁচে, এটা কিন্তু সচেতন মহল আশা করছে। তো এই ছিল ঝিনাইদহ থেকে যে ডেঙ্গু পরিস্থিতি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর ও ঝিনাইদহে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের বেশ কয়েকটি জেলা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি এই ধরনের একটি প্রতিবেদন আমরা দেখেছি আইইডিসিআর থেকে। এছাড়া কয়েকটি জেলায় আমরা দেখেছি কিছু কিছু জেলায় করোনাও সংক্রমণ ছড়াচ্ছে। এই বিষয়ে আসলে এই অঞ্চলের হাসপাতালগুলোর কি ধরনের প্রস্তুতি রয়েছে, কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন, তা নিয়ে আমরা কথা বলবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান সাথে। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলাকে আইইডিসিআর ডেঙ্গুর উচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছে, খুলনা বিভাগের কয়েকটি জেলাকে। সেই রোগীগুলো ঘুরে ফিরে রেফার হয়ে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে আসার কথা যদি ঝুঁকি থাকে, আপনাদের এন্ড থেকে আসলে কি ধরনের প্রস্তুতি আছে, কি ধরনের সতর্কতা রয়েছে ডেঙ্গু নিয়ে?
ধন্যবাদ আপনাকে। খুলনা মেডিকেল হাসপাতাল নিয়ে ইতিপূর্বে মোকাবেলা করছে। আমাদের ডেঙ্গু মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার, অর্থাৎ আমাদের ডক্টর সোসাইটি, আমাদের ওয়ার্ডের বেড সবকিছু আমাদের প্রস্তুত রয়েছে। তো ইতিমধ্যে আপনারা যে সংবাদগুলো শুনছেন যে বাংলাদেশের দুটি জেলা মাগুরা এবং ঝিনাইদহে ডেঙ্গু সংক্রমণ বা সেগুলো কিন্তু আমরা অত রেফার রোগী আমরা এখানে পাচ্ছি না। আমাদের হাসপাতালে আজকে পর্যন্ত মাত্র 10টা রোগী ভর্তি রয়েছে। সংক্রমণের আসলে ঝুঁকি রয়েছে কিনা, আপনারা আসলে সে ধরনের সতর্ক হচ্ছেন কিনা, বা আপনারা কি ধরনের ঝুঁকি মনে করছেন? যেহেতু আমাদের খুলনা বিভাগের দুইটি জেলাতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু খুলনা বিভাগীয় মেডিকেল কলেজ হসপিটাল এটা পার্শ্ববর্তী আরও অন্যান্য জেলা সেখানেও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। যেহেতু অন্যবারের তুলনায় এবার কিন্তু ডেঙ্গু একটু আগে চলে এসেছে, সেজন্য আমরা আশা করি যে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। আর সংক্রমণ বৃদ্ধি পেলে তার যে প্রস্তুতি, এটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা শুনছিলাম যে আপনি জানেন যে সম্প্রতি বরগুনা জেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে ডেঙ্গু, সেখানে প্রচুর রোগী পাওয়া যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করা হয়। আমাদের খুলনার বিভিন্ন উপজেলায় কিন্তু একই রকম ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করে। তাহলে কি আসলে আমাদের এখানেও এই একই ধরনের সংখ্যা রয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের খুলনা জেলাতে মোট 10টা জেলার, খুলনা বিভাগের 10টা জেলার ছাড়াও মোট 12টি জেলা থেকে রোগী এখানে আসে। তো আমাদের খুলনা জেলার প্রত্যন্ত কিছু এলাকা আছে, বিশেষ করে প্রত্যন্ত যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানকার মানুষের কিন্তু সুপেয় পানির অভাব আছে এবং তারা অনেক সময় বৃষ্টির পানি ধরে রেখে তারা খায়। সুতরাং আমাদের এখানেও কিন্তু এই বরগুনা যে কারণটি বলছে, অর্থাৎ তারা যে রিসার্চ করে যেটা পেয়েছে, এটা কিন্তু আমাদের এখানেও এটা হতে পারে বলে আমি আশঙ্কা করি। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা আপনাদের থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি, মশক নিধন বা এই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন একটু বড় ধরনের ভূমিকা রাখে। সেই মশক নিধন স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা কতটুকু করছে, সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা তাদেরকে আসলে কোনো রকম সাজেশন বা নির্দেশনা দিচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানি যে ডেঙ্গু এইটা ভাইরাসটা ছড়ায় মশার মাধ্যমে। সুতরাং মশাকে নিধন করতে হবে, মশার বংশ বিস্তারকে কিন্তু রোধ করতে হবে এবং মশা রোধ করার জন্য মূলত সিটি কর্পোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে, পৌরসভার মেয়রের একটা বড় দায়িত্ব রয়েছে। যেটা করা হয় যে শহরের আশেপাশে যেখানে বন জঙ্গল রয়েছে বিষয়টা আমরা তাদেরকে ফগিংটা যেন বেশি হয়, দিনে 2 বার না, দিনে 4 বার হয়, এবং যেন আনাচে কানাচে, অর্থাৎ খুলনা জেলার কোথাও যেন আনাচে কানাচে কোথাও যেন বাদ না থাকে, প্রত্যেকটা জায়গায় ফগিং করা হয়। একটু যেটা জানতে চাচ্ছি যে একটু করোনা প্রসঙ্গে আসতে চাই, যে করোনা প্রসঙ্গে আমরা দেখেছি যশোরে আমরা কয়েকজন মৃত্যু হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে। আমাদের এই অঞ্চলে করোনার প্রভাব নিয়ে আসলে আপনাদের কি অবস্থান রয়েছে? এটি আসলে আপনারা কতটা সতর্ক, কি ধরনের প্রস্তুতি আছে? আসলে করোনার সংক্রমণ বাংলাদেশে লাস্ট শুরু হওয়ার সময় আমরা খুবই এটা নিয়ে একটু ভীত সন্ত্রস্ত ছিলাম যে আবারও করোনা বোধহয় প্রকোপে ধারণ করবে। তবে আমরা যে ধরনের ঢাক ঢোল পিটানো অবস্থায় ছিলাম, সে অনুযায়ী কিন্তু আমরা রুগী পাইনি। আমরা গত 1 মাসে মাত্র আমরা 8টি রুগী পেয়েছি, তার মধ্যে 4 জন রুগীকে আমরা ভর্তি করেছি এবং 4 জন রুগী সুস্থ বাড়ি গেছে। এবং আমরা প্রতিদিন যে টেস্টগুলো করাচ্ছি, প্রতিদিন 20-22টা টেস্ট করাচ্ছি এবং ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ আসছে। সুতরাং আমরা করোনা নিয়ে আমরা এত ভীত সন্তুষ্ট নই। দর্শক, আমরা যেটা শুনছিলাম যে আমাদের একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা দুটিরই হঠাৎ করে প্রকোপ দেখা গেছে। এখানকার স্বাস্থ্যের সঙ্গে জড়িত যারা, তারা বলছেন যে তাদের প্রস্তুতি রয়েছে, তবে আরো বেশি সতর্কতা প্রয়োজন, তাহলে হয়তো এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু করোনা প্রতিরোধ নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।